নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দিনভর উত্তেজনার পর মঙ্গলবার স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার সকাল 6টায় প্রত্যাহার করা হয়েছে কারফিউ, খুলেছে স্কুল কলেজ। এই পরিস্থিতিতে নিজ ভূমি ফিরছেন অনেক বাংলাদেশি নাগরিকই। কেউ যাবেন নাটোর, কেউ নওগাঁ, কেউ বা নারায়ণগঞ্জ। ভারতে এসেছিলেন বিভিন্ন কারণে, এখন ফিরতে চাইছেন বাংলাদেশে। নিরাপত্তার স্বার্থে হাই অ্যালার্ট হিলি সীমান্তে। হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশিরা নিজের দেশে যাওয়ার জন্য অভিবাসন দপ্তরে ভিড় জমাচ্ছেন। এদিকে সোমবার থেকেই বন্ধ আমদানি রপ্তানি। এপারে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, যাবো কিভাবে বা কিভাবে করবো। যদি গাড়ি ঘোড়া চলে আমরা অবশ্যই চেষ্টা করবো পৌঁছানোর জন্য। যে ওখানে সব কিছুই খুলে দিচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা বা অফিস, সরকারি কোনো অফিস আছে সব খুলে দিচ্ছে। আশা করা যাচ্ছে সব স্বাভাবিক হয়ে যাবে। আসলাম, যাবো, বর্ডার পার হয়ে চলে যাবো দেশের বাড়ি। বাংলাদেশে আওয়ামী লীগের 1.5 দশকের সরকারের পতনে স্বস্তিতে অনেক বাংলাদেশি নাগরিক। এই আবহে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। রিজাইন করার পরে পরিবেশ উত্তাল ছিল, পরিবেশ এখন ভালো হয়ে গেছে, কারণ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে। এটা ছিল একটা স্বৈরাচারী শাসক। এই বাংলাদেশে কোনো ভোট ছিল না, বিনা ভোটে উইদাউট ভোটে সে 17 বছর থেকে ক্ষমতায় আছে। এই জন্য বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, একজন আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি। বাংলাদেশে যাওয়ার জন্য বহু মানুষের ভিড় ঘোজাডাঙ্গা সীমান্তে। শান্তিটা আমাদের বাড়ি হলো শেখ হাসিনার বাড়ির পাশে, আমরা চাই নেত্রী থাকলে ভালো হয়। আমাদের নেত্রী থাকলে ভালো। নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এদেশের ডাক্তারি পড়ুয়ারা। চিন্তায় মুর্শিদাবাদের নওদা থানার বেশ কিছু পড়ুয়া। ফারহান আক্তার ঢাকার একটি মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র। তিনি কোটা আন্দোলনের সময় হোস্টেল থেকে অ্যাম্বুলেন্স করে এয়ারপোর্ট পৌঁছেছিলেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাঁর অভিভাবকও। এদেশেই ডাক্তারি পড়াশোনার ব্যবস্থা করুক ভারত, আবেদন ডাক্তারি পড়ুয়াদের। ওখান থেকে প্রাণ বাঁচিয়ে আসতে হয়েছে। ওখান থেকে সকাল রাত ভোরে 3টের সময় ওখান থেকে অ্যাম্বুলেন্স করে এসেছি। তারপরে তখনও আস্তে আস্তে অনেক সমস্যা হয়েছে আমাদের। কোনোরকম করে ইন্ডিয়া পৌঁছলাম, তারপরেই এয়ারপোর্টে আসলাম। বইপত্র নিয়ে আসতে পেরেছি? বইপত্র কিছু নিয়ে আসতে পারি। আমরা ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষের আমাদের সরকারের কাছে একটি আবেদন, যদি অনেক ছেলে, আমার ছেলের মতো অনেক ছেলে ওখানে পড়তো, তারা সকলেই চলে এসছে। তাদের যদি কোনো সুব্যবস্থা কিছু করা যায়, যদি করা যায় খুব ভালো হয়। বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য উদ্বিগ্ন এদেশে থাকা তাদের পরিবার। 1971 সালের আগে বাংলাদেশ থেকে এদেশে চলে আসা বাসিন্দাদের এখন একটাই দাবি, শান্তি ফিরুক বাংলাদেশে। বাংলাদেশে সুখে থাকুক আত্মীয় স্বজন। আর আমাদের ওখানে আত্মীয় স্বজনরা একটু অসুবিধার মধ্যে আছে, যে আমরা চাই যেন ভারতে যেন ওর যেমন সুখ শান্তিতে আমরা বসবাস করছি, হিন্দুরা ওরও যেন ওইভাবে বসবাস করে। এটাই আর কি আমরা সরকারের কাছে আমাদের আবেদন। পেট্রাপোল বেনাপোল সীমান্ত পেরিয়ে কাজ করার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসেন। সীমান্তে ভারী পুলিশ মোতায়েন। কলকাতা টিভি। দেশ ছেড়ে বন্ধুরাষ্ট্র ভারতেই আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। কেন হাসিনা এতটা জনরোষের মুখোমুখি পড়লেন? কাদের মদতে এই আন্দোলন এমন আকার নেয়? উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীনের কূটনৈতিক সম্পর্কই বা কোথায় দাঁড়াবে? কি ভাবছেন ভারতীয় কূটনীতিকরা? জন্মলগ্ন থেকেই ভারত বাংলাদেশের বন্ধুত্ব। হাসিনা সরকারের সঙ্গে সেই বন্ধুত্ব বজায় রেখে চলেছে তৃতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকারও। আওয়ামী সরকারের পতনে বন্ধুরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। আপাতত বাংলাদেশে সেনা শাসন চললেও পরবর্তী সময়ে পদ্মা পারে মসনদে কে বসে সেদিকেই চোখ ভারতীয় কূটনীতিকদের। বাংলাদেশের প্রতিটা পদক্ষেপেই কড়া নজর রয়েছে ভারতের বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. We look forward to their normal functioning once the situation stabilizes. শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন দিয়ে, হঠাৎই তা মোড় নেয় সরকার পতনের দাবিতে। মাত্র 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 20 বছরের কুর্সি ছেড়ে বন্ধুরাষ্ট্র ভারতেই আশ্রয় নেন মুজিব কন্যা। আর এই ঘটনাকেই নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল। গোয়েন্দাদের দাবি, চীন ও পাকিস্তানের মদতেই হাসিনা সরকারের উৎখাতে পদ্মা পারে নিখুঁত ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। দিল্লিতে সর্বদলীয় বৈঠকেও বহিরাগত শক্তির মদতের অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
পাকিস্তান মদতপুষ্ট জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে কাজে লাগিয়েই ছাত্র আন্দোলনের শিকড়ে পৌঁছয় দুই রাষ্ট্র। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে ভারতকে বিপাকে ফেলতে বেজিংকে কাজে লাগায় ইসলামাবাদ। মোটা অঙ্কের আর্থিক সাহায্য করা হয় আইএসআই সমর্থিত জামাতি ইসলামীর পক্ষ থেকে, যার একটা বড় অংশ এসেছিল সরাসরি বেজিং থেকেই। হাসিনার পতনে চীনের লাভ। চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল বাংলাদেশের, এমনকি চীনের বিনিয়োগেই সম্প্রতি তৈরি হয় পদ্মা সেতু। কিন্তু কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী ভারতকে বরাবর বন্ধুত্বের অগ্রাধিকার দিয়েছেন হাসিনা। বেজিংয়ের চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি তিনি। ফলে বেজিংয়ের রোষের মুখে পড়ে আওয়ামী লীগ। ঢাকায় ভারত বিরোধী সরকার বসিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করাই উদ্দেশ্য চীনের। সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ, এমনটাই মত কূটনীতিকদের। বরাবরই সীমান্তবর্তী এলাকায় হরকাত উল জিহাদ আল ইসলামী সহ একাধিক ইসলামী ছাত্র সংগঠনগুলির উপর বিশেষ নজর ছিল ভারতের। তখনই প্রকাশ্যে আসে প্রতিবেশী দেশে বড়সড় ষড়যন্ত্রের জাল। কলকাতা টিভি। অশান্ত বাংলাদেশ, হাই অ্যালার্ট বনগাঁ পেট্রাপোল সীমান্তে। বিএসএফ এর কড়া নজরদারি সীমান্তে, আমদানি রপ্তানি বন্ধ পেট্রাপোলে। সীমান্ত পরিদর্শনে বিএসএফ এর ডিজি। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি ইতিমধ্যেই করা হয়েছে। আমরা দেখেছি আজ সকাল থেকেই কিন্তু সেখানে সীমান্ত যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে অনুপ্রবেশ যেন না হয় সেই আশঙ্কার কারণেই কিন্তু কড়া আরো বেশি নজরদারি করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে সামগ্রিকভাবে সীমান্ত এলাকার ঠিক কি পরিস্থিতি এবং এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে কি জানা যাচ্ছে, কতটা জোরদার করা হয়েছে নিরাপত্তা? স্বর্ণালী, আমি তোমাকে বলি যে বাংলাদেশের এই অচলাবস্থার কারণে কিন্তু বনগাঁর পেট্রাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বিএসএফ কিন্তু আজকের বিএসএফ এর ডিজি এসেছিলেন, সকালে আসার পরে কিন্তু আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং কিন্তু এই যে নিরাপত্তা, একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি আমরা দেখেছি যে যাত্রী পরিবহন, যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত 0 পয়েন্ট দিয়ে যে বাংলাদেশ থেকে যাত্রীরা ভারতে আসেন বা ভারত থেকে বাংলাদেশে যান, এই রকম যাত্রী যে অন্যদিনে যে পরিমাণে যাত্রী যাতায়াত করেন, আজ কিন্তু যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। বাংলাদেশ থেকে সারা দিনে 10 থেকে 12 জন যাত্রী এসছেন। তারা এমার্জেন্সি ভিসা নিয়ে এসছেন, মেডিকেল ভিসা নিয়ে, বা কেউ অন্য কারণে ভিসা নিয়ে এসছেন। পাশাপাশি ভারতের বহু যাত্রী যারা কিন্তু বাংলাদেশের যাত্রী তারা ভারতে এসেছিলেন বেড়াতে, কেউ বা চিকিৎসার জন্য, তারা ফিরে যাচ্ছেন। অনেকের কাছে টাকা নেই, অনেকের ভিসা শেষ হয়ে গিয়েছে, তারা কিন্তু ফেরত যাচ্ছেন। কিন্তু তারা এই যে নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেমন জোরদার করা হয়েছে, পাশাপাশি আরেকটি সমস্যা, সেটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। গতকাল বিকাল থেকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ। অন্যান্য বেশ কয়েকটি বর্ডারে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হলেও পেট্রাপোল সীমান্তে এখনও পর্যন্ত কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট চালু হওয়ার কোনো রকম খবর আমরা পাইনি। 6টায় বেজে গিয়েছে, সাধারণত সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সেটাই বেজে গিয়েছে, এখনও পর্যন্ত কোনো খবর নেই। আমরা পেট্রাপোল সীমান্তে যে ক্লিয়ারিং এজেন্ট ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে বিএসএফের সঙ্গে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন যে বাংলাদেশ যে সমস্ত গাড়ি ড্রাইভার হেল্পার রয়েছে তাদের যাতে ফিরিয়ে আনা যায় দ্রুত, এবং বেশ কিছু কাঁচামাল রয়েছে, যারা কয়েকশো লরি দাঁড়িয়ে রয়েছে, সেইগুলো যাতে এক্সপোর্ট করা যায়। তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু সবাই কিন্তু ট্রাক ড্রাইভার এবং খালাসি, এবং তারা কিন্তু বিভিন্ন রাজ্য থেকে এসছেন। কেউ ইউপি থেকে এসছেন, কেউ বা গুজরাট থেকে এসছেন, কেউ বা বিহার থেকে এসছেন। তারা কিন্তু দিনের পর দিন এখানে কয়েকদিন আগে তারা এসছেন এবং তারা পড়ে রয়েছেন। কবে তারা বাড়ি যেতে পারবেন, কবে বাংলাদেশে যাবেন, কেউ বলতে পারছে না। এদেরকে কেউ বলতেও পারছে না, বা এরাও কেউ বলতে পারছে না। ফলে এদের যেমন একদিকে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তারপরে বাড়িতে তারা খবর দিতে পারছেন না। ফলে চরম সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। আমাদের দেশের শ্রমিক যারা খালাসি ড্রাইভার, তাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে যারা খালাসি ড্রাইভার রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করি। দাদা, आप आया यहाँ से? इधर आया 3 तारीख को बॉर्डर पे। हाँ, तब से खड़ा हुआ हूँ। हाँ, अभी देखो बॉर्डर खुलेगा तब अंदर जाएगा, तब पता चलेगा क्या है क्या नहीं है। कौन से सामान लिया है? ये हीरो का बाइक लिया है। कब जाएगा? अब देखो कब बॉर्डर खुलेगा तब जाएगा। तो खाना पीना का कोई प्रॉब्लम? अब खाना पीना का इधर तो कोई प्रॉब्लम नहीं, उधर दिक्कत हो रही है। बंदों को आ रहे हैं तो उनको जाने नहीं दे रहे हैं, उधर से भी दिक्कत हो रही है बंदों को। टका पैसा तो ये है कि इधर आके इंडिया में डला लेते हैं, पर वैसे कोई दिक्कत नहीं है। पैसे ऐसे की तो पैसे तो इधर से मिल जाते हैं। प्रॉब्लम बहुत है। हाँ, खाना पीने की दिक्कत है उधर, पर इधर कोई दिक्कत नहीं है। हम तो इंडिया की तरफ है।
তুমি শুনলে যে একজন ড্রাইভার যিনি ইউপি থেকে এসছেন তিনি কিন্তু বললেন যে এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই, খাওয়া দাওয়া বা থাকার কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে যে যারা রয়েছেন তাদের কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে। কিছু বাংলাদেশের ড্রাইভার খালাসি যারা পেট্রাপোল সীমান্ত সহ বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেদিকে আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। হাসিনার পতনের পর বাংলাদেশ জুড়ে নৈরাজ্য, অরাজকতা, থানায় আগুন, আওয়ামী লীগ দপ্তরে আগুন, মন্ত্রীদের বাড়িতে হামলা থেকে শুরু করে লুটপাটের ঘটনা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। 17 দিন পর উঠেছে কারফিউ, তবে থমথমে সোনার বাংলা, ফাঁকা রাস্তাঘাট, অফিস, স্কুল, কলেজ। রাজপথে জনজোয়ার, হাসিনা দেশ ছাড়তেই তছনছ সোনার বাংলা। মঙ্গলবারও বাংলাদেশের হাওয়ায় বিক্ষোভের পোড়া গন্ধ। হাতে দেশের পতাকা, মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান। শেখ হাসিনা দেশ ছাড়তেই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে কয়েক লক্ষ মানুষের জমায়েত, নিমেষে লন্ডভন্ড গণভবন। বাংলাদেশে ফিরল শ্রীলঙ্কার ছায়া, গণভবনে জনতার দখলদারি, অবাধ লুট, কারো হাতে বাসন তো কেউ নিচ্ছে কাপড় জামা, বিছানায় শুয়ে সেলফি, উচ্ছ্বাস, উল্লাস। সংসদ ভবনেও আন্দোলনকারীদের দখল, ক্ষোভের কোপ পড়ে বঙ্গবন্ধুর মূর্তিতেও। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর আন্দোলনকারীদের। ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়েও আগুন। রাতভর বিশৃঙ্খল বাংলাদেশ, মঙ্গলবারও অশান্ত পদ্মাপাড়। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও সমর্থকদের পিটিয়ে খুন, বাড়িতে আগুন, ভাঙচুর। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোতার্জার বাড়িতে আগুন, অভিনেতা শান্ত খান ও তার বাবাকে পিটিয়ে খুন। আক্রান্ত পুলিশ, সারা দেশে গুলিতে নিহত প্রায় শতাধিক। 17 দিন পর বাংলাদেশে কারফিউ প্রত্যাহার। থমথমে পরিস্থিতি হলেও ধীরে ধীরে খুলেছে দোকানপাট, বাজার। খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। রাস্তায় যানবাহন থাকলেও তা হাতে গোনা। রবিবার থেকে লাগাতার ক্ষোভের মুখে পুলিশ, বিভিন্ন থানা ঘেরাও করে আন্দোলনকারীরা। সেই রেশ এখনো কাটেনি। মঙ্গলবারও রাস্তাঘাট শুনশান। নৈরাজ্য রুখতে এই মুহূর্তে ভরসা সেনাবাহিনী। অরাজকতা কি থামাতে পারবে সেনা? বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ সেনা। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর জেলার সারাদিন নিয়ে। ইউরোপের পর মুখ ফেরালো আমেরিকাও। হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। সূত্রের খবর, হাসিনার মার্কিন ভিসা বাতিল। ব্রিটেনেও রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। ইউরোপের পর এবার মুখ ফেরালো আমেরিকাও। এবং তার পাশাপাশি যেমনটা আমরা জানাচ্ছিলাম আপনাদের, যে ইতিমধ্যেই যে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা যে সময় দেওয়া হয়েছে হাসিনা, তিনি ভারতেই রয়েছেন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু তিনি রাজনৈতিক আশ্রয়ের যে সন্ধান করছিলেন তা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। ইউরোপের পর মুখ ফেরালো এবার আমেরিকাও। হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে হাসিনার মার্কিন ভিসা বাতিল। ব্রিটেনেও রাজনৈতিক আশ্রয় পাননি হাসিনা। অবশ্যই সেইখানে প্রশ্ন উঠছে যে এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোথায় যাবেন, তার আশ্রয় ঠিক কোথায় হবে। একের পর এক যে দেশ রয়েছে তারা কিন্তু সেই তার যে আর্জি বাতিল করছে এবং একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের পর মুখ ফিরিয়েছে আমেরিকাও। হাসিনার যে ভিসা তা বাতিল করলো আমেরিকা। সেখানেই প্রশ্ন উঠছে যে এবার শেখ হাসিনার আশ্রয় ঠিক কোথায় হবে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক আশ্রয়ের যে সন্ধান করছেন শেখ হাসিনা তা কিন্তু কোথাও গিয়ে বারে বারে ব্যর্থ হচ্ছে তার। তো সেক্ষেত্রে পরবর্তীতে শেখ হাসিনার এই যে আশ্রয়, তার ভবিষ্যৎ ঠিক কি হবে, কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সকালেই যে কথাটা বলেছিলাম যে হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং তিনি একাধিক দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি যা যা প্রক্রিয়া দরকার সেই
সরকারি যে নিয়ম, সরকারি যে প্রক্রিয়া সেগুলো করার চেষ্টা করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটেন, তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা 2টি দেশ এবং ইউরোপের 2টি দেশ। কিন্তু বাধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গতকালই যে আমরা যে খবর পেয়েছি তাতে ব্রিটেন তাদের কাছে যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন হাসিনা সেটা কিন্তু তারা বাতিল করে। যদিও ব্রিটেনের যদি ভিসা তার কাছে থাকে তাহলে তিনি ব্রিটেন যেতে পারবেন, কিন্তু ব্রিটেনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি তাকে কোনো ব্যক্তিকে যদি রাজনৈতিক আশ্রয় চাইতে হয় তাহলে ব্রিটেনের বাইরে থেকে, অর্থাৎ ব্রিটেনের বাইরে বসে অন্য কোনো দেশ থেকে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন না। তিনি একমাত্র ব্রিটেনে থাকাকালীন রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। তো এই পরিস্থিতিতে যদি ব্রিটেনের যে ভিসা, সেই ভিসা যদি ঠিকঠাক থাকে এবং হাসিনার কাছে যদি ব্রিটেনের ভিসা থাকে তাহলে তিনি ব্রিটেন যেতে পারবেন। যাওয়ার পরে তারপরে তাকে রাজনৈতিক আশ্রয়ের জন্য প্রার্থনা করতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে আমেরিকার ভার্জিনিয়াতে তার ছেলে থাকেন সাজিদ ওয়াজিদ জয়, তো ছেলের কাছে তিনি যেতে পারেন। এবং আমেরিকা যেটা খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের যে অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতি অনুযায়ী কোথাও একটা এই হাসিনাকে যে ভিসা দেওয়ার ক্ষেত্রে কোথাও একটা বাধা তৈরি হচ্ছে, রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। তার কারণ যে বাংলাদেশ থেকে কাছাকাছি নিরাপদ যে আশ্রয় অর্থাৎ নিরাপদ যে দেশ, সেই যে দেশে তিনি রয়েছেন সেই দেশটাই তার কাছে অগ্রাধিকার পাবে এই অভিবাসন নীতি অনুযায়ী। অর্থাৎ অভিবাসন নীতি অনুযায়ী আমেরিকা এই মুহূর্তে বাইরের কাউকে তিনি রাজনৈতিক আশ্রয় দিতে পারে না, এবং কাছাকাছি যে দেশে তিনি নিরাপদ আশ্রয় পেতে পারেন সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় পেতে পারেন, এবং সেই দেশটাই হচ্ছে ভারত। একদম অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দিব্যেন্দু দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। বাংলাদেশে গণ অভ্যুত্থান, ওপার বাংলায় অশান্তির জেরে কড়া সতর্কতা জারি দুই বাংলার সমস্ত সীমান্তে। 24 ঘন্টা টহলদারি সীমান্তরক্ষী বাহিনীর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সুন্দরবনের নদী ও সমুদ্রে জারি হয়েছে হাই অ্যালার্ট। বাংলাদেশ ও ভারতের জলসীমানাতে 24 ঘন্টা টহলদারি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফটের। সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফট। উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় জলপথে জারি পেট্রোলিং। হাই অ্যালার্ট জারি উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তেও। সীমান্তের 0 পয়েন্টে বিএসএফ এর কড়া নজরদারি। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় পরপর লরির সারি পেট্রাপোল সীমান্তে পৌঁছেছেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। পেট্রাপোল সীমান্তে 145 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গিতে কড়া নিরাপত্তা বিএসএফ এর। পদ্মা নদীতে স্পিড বোটে নজরদারি চালাচ্ছে বিএসএফ। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় চাষিদের নদী পেরিয়ে চাষ করতে যাওয়ার ক্ষেত্রে বাড়তি নজর রেখেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। যদিও সীমান্তের নিরাপত্তা নিয়ে অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করছে সীমান্তরক্ষী বাহিনী। নদিয়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে জারি বিএসএফ এর কড়া পাহারা। নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা, চলছে তল্লাশি। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি চলছে। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।